নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিষয় লকডাউন। লকডাউন এই শব্দটির সাথে আজ সকলে পরিচিত। মিডিয়ার প্রচার, রাজনৈতিক প্রচারের কারণে লকডাউনের সমর্থকের সংখ্যাও কিন্তু এখন নেহাত কিছু কম নয়। কিন্তু সত্যিই কি লকডাউন কোভিড-19 মোকাবেলায় একটা রাস্তা, না অন্য কারো অপদস্থতা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে? এই নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এটি একটি ফ্রি চ্যানেল, তাই কোনো দ্বিধা না করে তলায় লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, বেল বাটন আসবে সেটাও টিপে দিন, যাতে এই ধরনের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার কাছে যেতে পারে। আমরা যদি আন্তর্জাতিকভাবে দেখি, পৃথিবীতে সব দেশ মূলত দুভাবে এই ভাইরাস আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। প্রথমটি WHO এর গবেষণা অনুযায়ী এই ভাইরাসকে প্রথমেই খুব কড়াকড়িভাবে দেশে প্রবেশ করতে না দেওয়া। এর জন্য তারা 2019-এর ডিসেম্বর থেকে বিমান এবং জলপথে দেশে প্রবেশ নিয়ন্ত্রণ করেছে। বিদেশ থেকে আগত প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলকভাবে সরকারি কোয়ারেন্টাইনে রেখে 14 দিন রেখেছে এবং পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপর তার বাড়ি যেতে বা পাড়ায় যেতে দিয়েছে। এটি সবচেয়ে সহজ একটি রাস্তা এবং সবচেয়ে কম মানুষের পরীক্ষা করতে হয় এবং সবচেয়ে কম মানুষের উপর নজরদারি রেখে এই ভাইরাস থেকে দেশ এবং জনগণকে বাঁচানো যায়। লকডাউন করার কোনো প্রয়োজনটাই পড়ে না, তাই অর্থনীতি এবং স্বাভাবিক জনজীবন মোটেই ব্যাহত হয় না। আর দ্বিতীয় রাস্তা, যেটা আমাদের মতন দেশে হয়েছে, সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিচ্ছু হবে না বলা এবং শেষে টোটাল লকডাউন করে জনগণের উপর চাপিয়ে দেওয়া এবং শেষে জনগণের উপরে দোষ চাপিয়ে দিয়ে বলা যে জনগণ লকডাউন মানছে না, তাই ছড়িয়ে পড়ছে। এবার দেখি যে সমস্ত দেশ এই লকডাউনের রাস্তায় গেছে তাদের পরিস্থিতি। ইটালি, স্পেন, ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, ভারত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা দেশ ব্যর্থ বললে খুব কম বলা হবে, বলতে হয় চূড়ান্ত ব্যর্থ। আর যে দেশগুলো প্রবেশ নিয়ন্ত্রণ এবং বিদেশ থেকে আগত প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নিশ্চিত হয়ে 14 দিন রেখে তবে বাড়ি যেতে দিয়েছে, সেই সমস্ত দেশ যেমন তাইওয়ান, সাউথ চায়না সির অঞ্চলের বেশ কয়েকটা দেশ, কিউবা, নিউজিল্যান্ড ইত্যাদি ইত্যাদি, এদের দেশে ভাইরাস আক্রান্ত রোগী পরে আর পাওয়া যায়নি। তাহলে বাস্তব এটাই, এই কোভিড-19 ভাইরাসকে একবার যখন দেশে প্রবেশ করতে দিয়েছেন, একে লকডাউন করে আটকাতে পারা যাবে না। আমাদের দেশের কথাই ধরুন, কোভিড-19কে আমাদের দেশের সরকার প্রবেশ করতে দিল। প্রথমে বলা হয়েছে এটা গরমের দেশ, তাই এখানে থাবা বসাতে পারবে না। এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি থেকে পাশ করা বিশেষজ্ঞরা কখনো গোমূত্র, কখনো গরম জল, কখনো নাকে তেল, কখনো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে করোনা প্রতিরোধের উপায় বাতলে দিয়েছেন। আর ঠিক তখন আমরা ট্রাম্পকে এনে পৃথিবীর সমস্ত সাংবাদিককে জুটিয়ে মচ্ছব করেছি। তারপর 12 ঘন্টা চেন ব্রেক থিওরি এনেছি। তারপরে হাততালি, থালা বাজাতে বলে মানুষকে গণহিস্টিরিয়া রোগী বানিয়ে শেষে মাত্র 4 ঘন্টার নোটিশে সম্পূর্ণ লকডাউন করে সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়েছি। আর তাতেও যখন কাজ হয়নি, তখন প্রথমে বিশেষ কোনো ধর্মের ও বিশেষ কিছু রাজ্যের মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছি, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দিয়ে মানুষকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তারপর পরিযায়ী শ্রমিকদের দোষী বানানো হয়েছে। আর শেষে তাতেও যখন হয়নি, সবটা জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলা হয়েছে লকডাউন কেউ মানছে না, তাই এতে ছড়িয়ে পড়ছে। যে মিডিয়া ট্রাম্পের মৎস্য পৃথিবী জুড়ে আসা সাংবাদিকদেরকে নিয়ে তাণ্ডব এবং সাম্প্রদায়িকতার লড়াই এসব নিয়ে একটা কথাও বলেনি, তারাই হঠাৎ প্রচার করতে শুরু করলো লকডাউন কত উপকারী, মানুষের লকডাউন মানছে না তাই কোভিড ছড়াচ্ছে। আমাদের মধ্যে বহু মানুষ নিশ্চয়ই এতে প্রভাবিত হয়েছে এবং বিশ্বাস করেছেন লকডাউন ঠিক সময় মতন হলে বা লকডাউন ঠিক মতন যদি আমরা করতে পারি তাহলেই কোভিড-19 আটকে যাবে। তাই আসুন একটু দেখি লকডাউনে আসলে কি হয়। এটা কি আদপেই করা যায় ভারতের মতন কোনো দেশে, না করা যায় না? লকডাউন 2-1 দিন, খুব বেশি হলে 2-1 সপ্তাহ করা যায়, কিন্তু তারপরে নয়। কারণ আপনাকে তো বাইরে যেতেই হবে। খাবার আনবেন না, ব্যাংকের টাকা আনবেন না, এটিএমে যাবেন না, পেনশন তুলবেন না, আবশ্যিক পরিষেবা চালানো হবে না, হতেই হবে তো।
তাহলে কোভিড আক্রান্ত হতে সারাদিন তো ঘুরতে হয় না, আক্রান্ত হতে কয়েক সেকেন্ড সময়ই যথেষ্ট। তাই যারা ভাবছেন আমার পয়সা আছে, লকডাউন চলুক, আপনি কোভিড থেকে বেঁচে যাবেন, তিনি কিন্তু তা পারবেন না। হতে পারে ওই টাকাতেই হয়তো কোভিডের ভাইরাস আপনার বাড়িতে আসবে, কিংবা ধরুন চাল ডাল তেল নুন যা আনছেন ওতে করেই কোভিডের ভাইরাস আপনার বাড়িতে চলে আসতে পারে। বা ধরুন এটা তো একটা বায়ুবাহিত, তাই হাওয়াতেই চলে আসতে পারে। আর এই জীবাণু যখন এসেছে তখন কয়েক বছর ধরে থাকবে। কতদিন, কত মাস এভাবে আপনি ঘরে বসে থাকবেন? আচ্ছা দেখুন তো তাকিয়ে, আপনার বাড়িতে নিশ্চয়ই ময়লা ফেলার কর্মীরা আসে ময়লা নিতে, ওদের কোভিড হয়েছে? এছাড়া ধরুন ভাবুন, মনে করুন যে আপনার ব্যাংকে কোনো টাকা নেই, মাস মাইনে বা পেনশনটাও নেই। এরকম যদি হতো তাহলে কি লকডাউনকে যুক্তিযুক্ত মনে হতো আপনার? এদেশের 70% মানুষের দিনে রোজগার 20 টাকা, ব্যাংকের বই নেই, তাদের চলবে কি করে ভেবেছেন? নাকি এরা মানুষ নয়? নেতাদের কাছে শুধুই একটা ভোট, সপ্তাহে 2 কেজি চাল দিলেই সব হয়ে যায়। এটা হাস্যকর। লকডাউনটা দেখুন, দোকান বন্ধ, দিনে 2 ঘন্টা খোলা, মানে সব মানুষ ওই 2 ঘন্টাতেই বার হবে। আচ্ছা এতে ভিড় বাড়বে না কমবে? অফিস কর্মস্থল খুলে গেল কিন্তু বাস অর্ধেক, ট্রেন বন্ধ, এই তাহলে বাসের ভাড়াটাও বেড়ে গেল। আচ্ছা ভিড় বাড়বে এতে না কমবে? সরকারি কর্মীদের এমনিতেই মজা, এমনিতে দিনে একবার অফিস মুখো হতেন, এবার সপ্তাহে 2 দিন হবেন। তাহলে ওই কটা কর্মচারীতে কাজ হয় তো? তাহলে জনগণের টাকা এভাবে নষ্ট করা হচ্ছে কেন? নাকি এই কোভিড-19 চক্করে জনগণ জনপরিষেবাটাই উঠে গেছে? রাস্তায় কাজের জায়গায় কার্ড দেখালে ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা ওই কার্ড থাকলে কোভিডের ভাইরাস পাশ কাটিয়ে চলে যাবে তো? গরিব মানুষকে লাঠিপেটা করছে পুলিশ, বড় লোক গাড়িতে গেলে ছেড়ে দিচ্ছে। গাড়িতে বসা লোককে কোভিড ছেড়ে দেয় বুঝি? এবার আসি নাইট কারফিউ। এ এক দুরন্ত জিনিস। রাতের চোর এবং গাছের ফুল চোরদের যাতে কোভিড-19 না হয় তার জন্য এক যুগান্তকারী সরকারি কর্মসূচি। তাছাড়া এটাকে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। এরপর শেষে আসি সপ্তাহে 2 দিনের কমপ্লিট লকডাউন। এ যেন ভাইরাসকে হতচকিত করে দেওয়ার প্ল্যান। ভাইরাস তার ছেলেপুলে নিয়ে, আক্রমণের মানসিকতা নিয়ে রাস্তায় বেরিয়ে দেখবে কেউ কোথাও নেই, হতাশ হয়ে যাবে সে। আর হতাশা থেকে জন্ম হবে পার্মানেন্ট ডিপ্রেশনের, আর সেই ডিপ্রেশন থেকে সে আত্মহত্যা করবে। ব্যাপারটা কি এরকম? যে আমলার মাথায় এই দুরন্ত আইডিয়া বার হয়েছে তাকে পুরস্কৃত করা উচিত। অর্থাৎ আমি বলতে চাইছি লকডাউন একটা অপ্রয়োজনীয় অবাস্তব পরিকল্পনা। কিন্তু এই সারাদিন মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টিভি দেখে আপনি নিশ্চয়ই এই লকডাউনের একজন সমর্থক পরিণত হয়েছেন। আর আমার এই অনুষ্ঠান শুনে বলছেন সমালোচনা করা ভাড়াই সোজা, কি করতে হবে সেটা কি বলতে পারবে? হ্যাঁ পারবো, আর সেটা বিজ্ঞানসম্মতভাবেই পারবো। ভাইরোলজিস্টদের হিসাব অনুযায়ী আনুমানিক প্রতি 100 জন আক্রান্ত হলে 80 জন সেভাবে কিছু বুঝতেই পারবে না। সামান্য কিছু অসুবিধা আসলেও আসতে পারে, কিন্তু অনেকেই টেস্ট না করলে জানতেই পারতো না যে তার কোভিড হয়েছিল। একবার আক্রান্ত হওয়ার কারণে এদের আর কোভিড থেকে ভয় থাকবে না গোটা জীবন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাকি মোটামুটি 20% চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও যে যে অসুবিধা তার। ধরুন কারো গলায় ব্যথা বা কারো জ্বর, তাহলে তার ওষুধ, বা সামান্য শ্বাসকষ্ট হচ্ছে তাহলে সামান্য অক্সিজেনের সাপোর্ট ইত্যাদি। এই যে 20%, এর মধ্যে 5 থেকে 10% গুরুতর অসুস্থ হয়, এদের দীর্ঘমেয়াদী অক্সিজেন সাপোর্টে রাখতে হতে পারে বা ভেন্টিলেটরে দিলেও দিতে হতে পারে, এবং এদের মধ্যে মৃত্যুর হার 5% আশেপাশে। এই যে 5% মূলত কিন্তু এরা রুগী, কেউ হার্টের, কেউ লিভারের, কেউ কিডনির, কেউ অ্যাজমার, কেউ ক্যান্সারের, কেউ সিওপিডির, কেউ হাই সুগার, কেউ হাই প্রেশার, কারো ফুসফুসের সমস্যা।
কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ, বা কারো কারো ছোট থেকেই প্রতিরোধ ক্ষমতাটা খুবই কম। এছাড়া এমন কিছু মানুষ এই তালিকায় থাকেন যারা নিজেরা পাকামো করে এটা ওটা সেটা করে ভেবেছিলেন করোনা থেকে বেঁচে যাবেন, তারপরে যখন করোনা হয়েছে প্রথম দিকটাতে গোপন করেছেন এবং তারপরে শ্বাসকষ্ট উঠে দেওয়ার পর হসপিটালে গেছেন। এক কথায় আমি এটা বলতে চাইছি যে ভাইরোলজিস্টরা বলেন অসুস্থ লোকদেরকে নিয়েই ভয়, বাকিদেরকে নিয়ে নয়। তাই লকডাউনের নাটক না করে এই যে অসুস্থ লোকরা রয়েছে সমাজে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। তাহলেই আমরা এর মৃত্যুর হার অনেকটা কমিয়ে ফেলতে পারবো। দেখুন, প্রথম রাস্তা এবং সহজ রাস্তা আপনার আমার সরকার নেয়নি, তাই দ্বিতীয় রাস্তাটাই আছে এবং সেটাই সরকারকে নিতে হবে, নট লকডাউন। এবার আসুন দেখি কিভাবে এদের নিরাপত্তাটা আমরা দিতে পারি। সরকার একটা আদেশ দিয়েছে, সব হসপিটালে রুগী গেলে ফেরানো যাবে না। এটা একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অবাস্তব আদেশ। এই আদেশটা উঠিয়ে নিতে হবে। দেখুন, একটা হসপিটালে, সাধারণ হসপিটালে যদি একটা কোভিড রুগী যাওয়া মানে সমস্ত রুগী সংক্রমিত হয়ে যাওয়ার ভয় জন্মানো, স্বাস্থ্যকর্মীরাই তখন বাহক হয়ে যাবে। তাই খুব পরিষ্কারভাবে করোনা হসপিটাল এবং অন্য হসপিটালকে আলাদা করতে হবে। এই আদেশ সরকারকে না দিয়ে উল্টো আদেশ দিতে হবে, করোনা হসপিটাল কোনটা আর সাধারণ করোনা বাদ দিয়ে অন্য হসপিটাল কোনটা। আপৎকালীনভাবে আমরা নানা স্টেডিয়াম, কিছু স্টেট জেনারেল হসপিটালকে কোভিডের জন্য আগামী কয়েক বছরের জন্য নিয়ে নিতে পারি, কেননা কোভিড-19 এখন আগামী কয়েক বছর থাকবে। এটা কোনো টেম্পোরারি ব্যবস্থা হতে পারে না, এটা একটা পার্মানেন্ট ব্যবস্থা এবং আগামী কয়েক বছর এটা থাকবে। মেডিকেল কলেজের মতন মেডিকেল কলেজগুলোর কয়েক হাজার রুগীর জীবন বিপন্ন করিয়ে 500 বেডের 100 বেডের কোভিড ইউনিট না খুলে বিদ্যাসাগর হসপিটালের মতন হসপিটাল নিয়ে 750 বেডের ফুল করোনা ইউনিট করা যেতে পারত আগামী কয়েক বছরের জন্য। মেডিকেল কলেজ নেওয়ার ফলে বড় রোগের রুগীরা কোথায় যাবে? এরকম একটা অবৈজ্ঞানিক এবং অবাস্তব কাজ বন্ধ করে বড় রোগের রুগীদের হসপিটালে সম্পূর্ণ আলাদা করতে হবে। খুব প্রয়োজনে কিছু ভেন্টিলেটর নতুন করোনা হসপিটালগুলোতে পাঠানো যেতে পারে। এতে আসল যাদের ভয়, মৃত্যু ভয়, তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে অনেকটাই, এবং মৃত্যু সংখ্যাটাও অনেকটা কমানো যাবে। এবার 2 নম্বরে আসি। আরোগ্য অ্যাপের মতন কোথায় করোনা রোগী কটা হয়েছে এই ফালতু অ্যাপ বানিয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি না করে এমন অ্যাপ বানানো উচিত যাতে কোন হসপিটালে কটা রোগী, কোন ধরনের রোগীর কটা বেড ফাঁকা তা দেখানো যাবে এবং অ্যাপ থেকেই তা বুক করা যাবে। আর 3 নম্বর, প্রতিটি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে একাধিক জোনে ভাগ করতে হবে এবং সেখানে প্রত্যেকটি জোনে এক একটা করে চলমান ক্লিনিক রাখতে হবে। কারো বাড়িতে কেউ অসুস্থ হলে ওই ক্লিনিকে ফোন করলেই ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী তৎক্ষণাৎ তার বাড়ি পৌঁছে যাবে এবং পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে তাকে কোন হসপিটালে পাঠানো হবে, করোনা হসপিটালে না এমনি হসপিটালে, এমনি হসপিটালে কোন ধরনের চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে। তারাই অ্যাপ দেখে হসপিটালে রুগী বুক করবে এবং রুগী পাঠানোর ব্যবস্থা করবে। প্রয়োজন হলে লোকাল যে সেই প্রাইভেটে যারা প্র্যাকটিস করে ডাক্তারদের, তাদের এ কাজে নিয়োগ করা যেতে পারে। এতে যাদের আসল মৃত্যু ভয় তাদের যেমন আমরা রক্ষার ব্যবস্থা করতে পারি, একইভাবে দেশের অর্থনীতির চাকাটাকে নষ্ট হয়ে যাওয়া আটকাতে পারি। যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, ভিডিওর তলায় লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, লাইক করুন ভিডিওটি আর নিচে আপনার মতামত লিখে জানান। জয় হিন্দ।